আজকে আমার হাতে যে বইটা আছে, বইটা কিন্তু বেশ পুরনো। মোটামুটি হিসেব করলে প্রায় 96-97 বয়স হলো বইটার। বইটার নাম পৌরাণিকী। হঠাৎ পৌরাণিকী নাম কেন? এবং লেখক হিসেবে যার নাম দেখা যাচ্ছে তার নাম হচ্ছে রায় শ্রী দীনেশচন্দ্র সেন বাহাদুর কবিশেখর ডিলিট। এরকম অদ্ভুত নাম কেন, সেই সব প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু আগে দেখে নেব এই বইটার কন্টেন্ট কি কি আছে। একেবারে প্রথম দিকে যখন বাংলা বই প্রোডাকশন হতো, তখন বাংলা বইয়ের শুরুতে টাইটেল পেজেই কিন্তু সূচিপত্র, মানে বইটার যে কন্টেন্ট, মূল সূচিপত্র, সেটা লিখে দেওয়ার একটা রেওয়াজ ছিল। এখানে যেরকম পৌরাণিকী লেখা, তার নিচে এখানে এই বইটার মধ্যে যে যে উপন্যাসগুলো আছে, সেই উপন্যাসগুলোর নাম লিখে দেওয়া রয়েছে, যেমন বেহুলা, জড়ভরত, সতী, ফুল্লরা, ধরাদ্রণ এবং কুশধ্বজ। এবার এই যে বইগুলো বা এই যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলো যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে শ্রী দীনেশচন্দ্র সেন। কে দীনেশচন্দ্র সেন? আজকের দিনে হয়তো যারা আধুনিক বাংলা সাহিত্য পড়ছেন, তারা অনেকেই জানতে পারবেন না বা বুঝতে পারবেন না, তাদের অনেকেরই হয়তো খেয়াল থাকবে না যে বাংলা ভাষার এই যে বিরাট একটা লিপ ফরওয়ার্ড হয়েছে, একটা চেঞ্জ হয়েছে বাংলা ভাষার যে গঠন শৈলী বা উপস্থাপনা ভঙ্গি, তার যেটা বিরাট চেঞ্জ হয়েছে। সেখানে যে কয়েকটি নাম আমরা পাই, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আমরা পাই, শিবনাথ শাস্ত্রীর নাম আমরা পাবো, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম আমরা পাবো, এবং অবশ্যই তার পরবর্তীকালে রবীন্দ্র পূর্ববর্তী যুগ এবং রবীন্দ্র পরবর্তী যুগ হিসেবে আমরা যুগবিভাগ করি, যে ভাষার উপস্থাপনা কী কীভাবে পরিবর্তিত হয়েছে। কিন্তু পূর্ববর্তী যুগে বেশ কয়েকজন মানুষ এমন ছিলেন, বা রবীন্দ্রনাথের সমসাময়িক বলা যায়, বা কিছুটা আগে এমন কয়েকজন মানুষ ছিলেন যাদের হাত ধরে বাংলা ভাষা আরও একটু বেশি সাবালক হয়েছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন শ্রী দীনেশচন্দ্র সেন। এনার জন্ম ঢাকার মানিকগঞ্জে 1840s আশেপাশে, এবং ইনি ঢাকা কলেজ থেকে তিনি অবশ্যই ইংরেজিতে সেই সময় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন, এবং তার পরবর্তীকালে অদ্ভুতভাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তে যখন বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়, তার প্রথম রিডার হিসেবে নিযুক্ত হন। এবং এই রিডার হিসেবে নিযুক্ত হওয়ার পরেই কিন্তু তার যে সাহিত্য জীবন, সেই সাহিত্য জীবনটা অনেক বেশি ফুলে ফেঁপে ওঠে, এবং তিনি স্বাভাবিকভাবেই বাংলা ভাষা নিয়ে আরও বেশি করে চর্চা করতে শুরু করেন। এবং বাংলা ভাষা নিয়ে চর্চা করতে করতে তিনি যেটা করেন, সেটা হচ্ছে বাংলার যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো, বা হারিয়ে যাওয়া যে লৌকিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে তিনি আরও বেশি করে উৎসাহী হয়ে পড়েন, এবং তিনি যে বিশেষ সাবজেক্টটার উপর ফোকাস করেন, সেই সাবজেক্টটাকে এখন আজকের যুগে আমরা ফোকলোর বলে জানি। অর্থাৎ তিনি হচ্ছেন বাংলা ভাষার প্রথম ফোকলোর স্পেশালিস্ট। লৌকিক ভাষা, তার যে চলন, তার ইতিহাস এবং তার ভবিষ্যৎ, এই নিয়ে গবেষণা করেছিলেন প্রথম শ্রী দীনেশচন্দ্র সেন রায়বাহাদুর, এবং এই গবেষণার জন্যই কিন্তু তিনি পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডিলিট পান এবং কবিশেখর উপাধি পান, এবং একই সঙ্গে এই গবেষণার জন্য, এবং একই সঙ্গে ময়মনসিংহ গীতিকা, সেটা অবশ্য একটা অন্য বিষয়, ময়মনসিংহ গীতিকার সঠিক সংরক্ষণ, সেটা সম্পূর্ণ অন্য ভিন্ন একটা কাজ তার জীবনে, তার সাহিত্য জীবনে। সেটার জন্য তিনি কিন্তু এই রায়বাহাদুর উপাধিটি লাভ করেন, যেটা পরবর্তীকালে আমাদের যে লালন গীতি, হাসন রাজার যে গীতি, এবং পরবর্তীকালে কিছু কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথের কিছু কিছু গানকেও কিন্তু সেই যে সংগ্রহ, ময়মনসিংহ গীতিকার যে লোকগানের যে সংগ্রহ, সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল। এবার আসি এই বইটার প্রসঙ্গে। এই বইটা আহ, অবশ্যই একটা ক্রাউন সাইজের বই, এবং সেই সময় কিন্তু ক্রাউন সাইজের এরকম পকেট বুক, কোটের পকেটে ঢুকে যায় এরকম উপন্যাসের যে কালেকশন, তার একটা বেশ রমরমা ছিল। ইংরেজিতেও এই রমরমাটা ছিল, এবং সেটারই খানিকটা অনুকরণ করে বাংলাতেও কিন্তু এইভাবে বিভিন্ন রকম ঔপন্যাসিকার কালেকশন প্রকাশিত হতো। এখানে যে ছটা উপন্যাসিকার নাম আমি প্রথমেই বললাম, বেহুলা, জড়ভরত, সতী, ফুল্লরা, ধরদ্রণ এবং কুশধ্বজ, এই ছটা পৌরাণিক বেসড, পুরাণ বেসড উপন্যাসের একটা সংকলন রয়েছে। এবং এটার যে ভেরি ইন্টারেস্টিং, এটার যে পাবলিশার, তার নাম হচ্ছে, মানে তখন কোম্পানির নাম আলাদা করে সেরকম করে কিছু দেওয়া হতো না, এই পাবলিশারের নাম হচ্ছে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স, 203/1/1 কর্নওয়ালি স্ট্রিট, কলকাতা। এটা হচ্ছে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স হচ্ছে এমন সময়কার একটা পাবলিকেশন, যখন সবেমাত্র মানে আমাদের যে কলেজ স্ট্রিট বইপাড়া, সেখানে সবেমাত্র বইপাড়াটা কনসেন্ট্রেটেড হচ্ছে, এবং বটতলা থেকে ক্রমশ বাংলা বই সাবালক হয়ে এসে কলেজ স্ট্রিটে সবেমাত্র বইয়ের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা সবেমাত্র হচ্ছে। এটা কিন্তু সেই সময়কার
একটা পাবলিকেশন হাউস ছিল, সেই সময় অত্যন্ত বিখ্যাত ছিল, এবং এই পাবলিকেশন হাউসেরও ভিন্ন একটা গল্প আছে। বিদ্যাসাগরের মৃত্যুর পর তার বর্ণপরিচয় সহ যাবতীয় বহু বই গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে কিন্তু পুনঃপ্রকাশিত হয়েছিল। এখানে মূল্যটা অনেকটাই উঠে গেছে, এটার মূল্য ছিল সেই সময় 2 আনা, এবং এটা প্রকাশিত হয়েছিল 6ই আগস্ট 1934 সালে। 1934 সালে কিন্তু 2 আনা মোটেই কম ছিল না। এবং এটার যে প্রিন্টিং হাউস সেটা হচ্ছে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্সের পক্ষে ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস হইতে শ্রী গোবিন্দপদ ভট্টাচার্য দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। এবং ঠিকানা হচ্ছে এই গুরুদাস চট্টোপাধ্যায়ের যে অফিসের ঠিকানা সেটাই। এবং এটা কিন্তু একটা লাইব্রেরির বই ছিল, যেটা পরবর্তীকালে আমি সংগ্রহ করেছিলাম কলেজ স্ট্রিট থেকে। এবং দীনেশচন্দ্র সেনের যে উৎসর্গপত্র, সেই উৎসর্গপত্রটা অত্যন্ত ইন্টারেস্টিং। এই 1934 সাল মানে দীনেশচন্দ্র সেন কিন্তু তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে রিডার পদে কর্মরত, এবং সেই সময় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন ছিলেন শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এই বইটা কিন্তু উৎসর্গ করছেন। তিনি লিখছেন, কালিদাসের এই একটি উক্তি তিনি দিয়েছেন প্রথমে, তেজসাং হি নঃ বয় সমীক্ষতে। কালিদাসের এই উক্তি স্মরণ করিয়া তরুণ বয়সে সর্ববিষয়ে প্রবীণতা প্রাপ্ত বর্তমান বঙ্গীয় উচ্চশিক্ষার কাণ্ডারি শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের করকমলে পৌরাণিকী উৎসর্গ করিলাম। শ্রী দীনেশচন্দ্র সেন, 6ই আগস্ট, বেহালা, 1934। এবং 1934 সালের প্রিন্ট হিসেবে এখনো কিন্তু বইটার স্বাস্থ্য খুব একটা খারাপ নেই। এবং এই বইটা খুললে বোঝা যায় যে তখন বই উপহার দেওয়ার যে একটা বিশেষ চল ছিল, এই উপহারের জন্য আলাদা করে একটা পাতা রাখা হতো। এবং তারপরে দেখুন, এই যেটা বলছিলাম, যে আলাদা করে কিন্তু কোনো সূচিপত্র পেজ নেই। পৌরাণিকী যে মেন টাইটেলটা, তার নিচেই সাব টাইটেলে এই বইয়ের নাম, উপন্যাসের যে নাম, সেই নামগুলো দিয়ে দেওয়ার একটা চল ছিল। প্রথম উপন্যাস স্বাভাবিকভাবেই বেহুলা, এবং তারপর বাকি উপন্যাসগুলো একে একে আসে। এবং এই বইটার মানে যে সর্বমোট এই এই বইটা যে মোটা, যতটা মোটা, এটা কিন্তু সব মিলিয়ে মোটামুটি 300 পাতার বই। যদিও মাঝখানে কয়েকটা পেজ একটু মিসিং আছে, কারণ বইটার অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু স্টিল মোটামুটিভাবে এই যদি উপন্যাসটা পড়া যায় তাহলে কিন্তু দেখা যাবে মোটামুটিভাবে প্রিন্টিং এরার মুক্ত বইটা বলা যায়। কারণ প্রিন্টিং এরার খুব বেশি নয়। এবং সেই সময় যেহেতু অফসেট প্রিন্টিং ছিল, এবং এই অফসেট কিন্তু আমাদের 8-এর দশক এবং 9-এর দশকে আমরা যেরকম মেটাল অফসেট দেখেছি, সেই মেটাল অফসেটে ছাপা এটা নয়। এটা কিন্তু তার আগে যে গ্লাসের মাধ্যমে, মানে কাচের যে ব্লক অফসেট ছিল, যেটা আরেকটু পুরনো টেকনোলজি, কাচের এবং সীসার মেটাল কেসের মধ্যে কাচের ছোট ছোট ব্লক দিয়ে যে অফসেটে ছাপা হতো, সেই অফসেটে ছাপা এবং অত্যন্ত যত্ন করে ছাপা একটা বই। তো এই হচ্ছে দীনেশচন্দ্র সেনের পৌরাণিকী আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। যদি এই ধরনের বই নিয়ে ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। এবং যদি এই পার্টিকুলার ভিডিওটা সামান্য একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকুন। আবার নতুন কোনো বই নিয়ে, নতুন কিছু নিয়ে কথা হবে আরও একদিন। ততক্ষণের জন্য টাটা।